হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে একটা ক্লাস নিয়ে এসেছি বাংলা থেকে। বাংলার যে ব্যাকরণ, কারক বিভক্তি নির্ণয় করা। তো তোমাদের মধ্যে থেকে অনেকেরই রিকোয়েস্ট ছিল যে বাংলা কারক বিভক্তি থেকে একটা ক্লাস নিয়ে আসার জন্য। আর এই ভিডিওতে যারা যারা ক্লিক করেছো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে। কারক বিভক্তি নির্ণয় আমি আজকে অন্যভাবে তোমাদের কাছে তুলে ধরবো। আশা করি যারা যারা ভিডিওটা দেখবে একদম কারক বিভক্তি নির্ণয় করা একদম তোমাদের কাছে জলের মতো সোজা হয়ে যাবে। তাহলে দেখো, আমরা প্রথমে জাস্ট কারক বিভক্তি যেহেতু নির্ণয় করব, আমরা জাস্ট প্রথমে কারক বিভক্তি কাকে বলে, তারপর কারক বিভক্তি কত প্রকার এই জিনিসটা আলোচনা করব। তারপরে একে একে একদম সহজ কৌশলের মাধ্যমে প্রত্যেকটা উদাহরণ সহকারে আমি তোমাদের কাছে তুলে ধরব। তাহলে দেখো এখানে কি বলেছে, কারক নির্ণয়ের সহজ উপায়। ঠিক আছে, এখানে সংজ্ঞার মধ্যে কি বলা হয়েছে দেখো। ঠিক আছে, সংজ্ঞার মধ্যে বলা হয়েছে দেখো, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলা হয় কারক। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কটাকে বলা হয়েছে কারক। ঠিক আছে, এখন অনেকেই বলতেই পারো যে ক্রিয়াপদ কোনটা, নামপদ কোনটা। আমি এই বিষয়টাতে আসবো, উদাহরণ হিসাবে বুঝিয়ে দিব। আমরা জাস্ট আগে কারক কত প্রকার এবং কি কি এটা জেনে নিচ্ছি। দেখো আমাদের কাছে এখানে আছে দেখো কারক 6 প্রকার। ঠিক আছে, কারক বিভক্তি কত প্রকার? কারক হলো 6 প্রকার। 6 প্রকার গুলি কি কি দেখো। নাম্বার 1 এ দিয়েছে কর্তৃকারক, নাম্বার 2 এ দিয়েছে কর্মকারক, নাম্বার 3 এ দিয়েছে করণ কারক। ঠিক আছে, আমাদের কাছে নাম্বার 4 কি আছে দেখো, সম্প্রদান কারক। নাম্বার 5 এ কি আছে, অপাদান কারক। নাম্বার 6 এ কি আছে, অধিকরণ কারক। ঠিক আছে, এই হলো আমাদের কারক 6 প্রকার। এখন নেক্সটে আমরা একে একে প্রথমে কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক সম্পর্কে আমরা এখানে তুলে ধরবো। তোমরা জাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, একদম সহজ কৌশলের মাধ্যমে আমি তুলে ধরবো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য রাখো, আমি একে একে 3টা কারকের নাম লিখেছি। সঙ্গে এখানে দেখো, এখানে বলে রেখেছি যে কর্তৃকারক দিয়ে কে বা কারা। ঠিক আছে, কর্মকারক দিয়ে লিখেছি কি বা কাকে। 3 নম্বরে করণ কারক দিয়ে লিখেছি কিসের সাহায্যে, কি দিয়ে, কি উপায়ে। তাহলে দেখো, আমরা আগে প্রথম বুঝতে হবে কি দিয়ে প্রশ্ন করতে হবে। এবং যেমন এখানে আমি উদাহরণ দিয়ে লিখে রেখেছি। আমি প্রথমে সংজ্ঞার মধ্যে বলেছি নাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলা হয়েছে কারক। তাহলে দেখো এখানে উদাহরণ হিসেবে বলছি, যেমন এখানে বলা হয়েছে আমি বই পড়ি। ঠিক আছে, এখানে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হলো এখানে পড়া। ঠিক আছে, ক্রিয়াপদ হলো এখানে পড়া, ক্রিয়াপদ। ঠিক আছে, তাহলে আমি বলেছিলাম ক্রিয়াপদের সঙ্গে নামপদ, তার মানে এখানে পরিটা হলো ক্রিয়াপদ, আর বাকি যে লেখাটা আছে, বাকি যে জায়গাটা আছে এটাকে বলা হয়েছে নামপদ। ক্লিয়ার? আমি আরেকবার বলছি, যে জায়গাটা এখানে পড়া, পড়াটা হলো ক্রিয়াপদ, আর পড়া জায়গাটা বাদ দিয়ে বাকি যে জায়গাটা আছে এই জায়গাটা হলো নামপদ। তাহলে এই উদাহরণটার মধ্যে দেখো বলা হয়েছে আমি বই পড়ি। আরেকটা কথা বলে রাখছি শুরুতে, আমাদের কারক নির্ণয়ের মধ্যে যে পদটা দেওয়া থাকবে যে আমাদের কারক নির্ণয় করার জন্য। ঠিক আছে, এখানে যেমন দেওয়া হচ্ছে বই, বই দিয়ে কারক নির্ণয় করতে বলেছে, কারণ বইয়ের নিচে দাগ দেওয়া আছে। তো আমরা প্রথমেই দেখতে হবে যে যার কারক নির্ণয় করতে হবে সে নিজে কাজ করছে কিনা। যদি সে নিজে কাজ করে তাহলে এটা হবে কি, যদি কাজ করে তাহলে হবে কর্তৃকারক, যদি না করে তাহলে আমরা প্রশ্ন করে দেখব। আরেকবার কথাটা বলছি, যাকে আমাদের কারক বিভক্তি নির্ণয় করতে বলবে সে নিজে যদি কাজ করে তাহলে সরাসরি হয়ে যাবে এটা কর্তৃকারক। যদি সে নিজে কাজ না করে তাহলে আমরা কোশ্চেন করে দেখব কোন কারকে আসে। তাহলে দেখো এখানে বলা হয়েছে আমি বই পড়ি। এই যে দেখো, মনে মনে ভেবে দেখো যে এখানে বই কি পড়ার কাজটা করছে? নিশ্চয়ই না, বই পড়ার কাজটা করছে না, তার মানে এখানে কর্তৃকারক হবে না। ঠিক আছে, প্রথমে আমরা বুঝে নিলাম যে এখানে কর্তৃকারক হবে না। তাহলে কি হবে, এখন আমরা কোশ্চেন করব ক্রিয়াপদকে। ঠিক আছে, ক্রিয়াপদকে কিভাবে কোশ্চেন করব, আমি কি পড়ি, আমি কি পড়ি যখন
কোশ্চেন করেছি, তাহলে দেখো আমি বই আনসারটা পেয়েছি। ঠিক আছে, বই আনসারটা পেয়েছি, তার মানে আমরা দেখো এখানে লিখে রেখেছিলাম কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা হবে কর্মকারক। কি দিয়ে কোশ্চেন করে যে উত্তর পাওয়া যাবে তা হবে কর্মকারক, তাহলে এটা হবে কর্মকারক। ঠিক আছে, আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে নাম্বার 2 এর উদাহরণটা দেখো, রাকেশকে যেতে হবে। ঠিক আছে, রাকেশকে যেতে হবে, তাহলে আমি প্রথমেই বলেছিলাম যাকে কারক নির্ণয় করতে হবে, যার নিচে দাগ দেওয়া আছে সে নিজে কাজ করছে কিনা আমাদের প্রথমেই দেখতে হবে। ঠিক আছে, দেখো এখানে কি বলা হয়েছে, দেখো অনেকেই কি করবে যে কাকে যেতে হবে, রাকেশকে যেতে হবে। কি করে আমরা চট করে লিখে নিব, এখানে যে মনে করে লিখে নিলাম কর্ম কারক, তাহলে কি आंसर হয়ে গেল? आंसर এটা হবে না, কারণ এটা ক্রস হয়ে যাবে। কিভাবে ক্রস হয়েছে তাহলে তো বলতে পারো যে কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়ে যাবে। এই জায়গাতে একটা কথা আমি শুরুতেই বলেছিলাম যে আমরা প্রথমেই দেখতে হবে যে পদটাকে নির্ণয় করতে হবে সে নিজে কি কাজ করছে, যদি কাজ করে তাহলে সরাসরি এটা কর্তৃকারক হয়ে যাবে। দেখো এখানে রাকেশকে যেতে হবে। ঠিক আছে, রাকেশকে যেতে হবে মানে কি, এখানে রাকেশ নিজে যেতে হবে, অন্য কেউ যাবে না, রাকেশ নিজে যেতে হবে, তার মানে রাকেশ নিজে কাজ করছে, এই জন্য এটা হয়ে যাবে কর্তৃকারক। বুঝতে, এটা হয়ে যাবে কর্তৃকারক। ঠিক আছে, কর্তৃকারক। আশা করি এই জায়গাটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো আমাদের কাছে নাম্বার 3 একটা উদাহরণ আছে, ডাক্তার ডাকো। ঠিক আছে, ডাক্তার ডাকো। আর ডাক্তার কি, এখানে দেখো আমরা যদি কোশ্চেন আমাদের নিয়ম অনুসারে যদি বলি সে যার নিচে দাগ দেওয়া আছে সে নিজে কাজ করছে কিনা, যদি সে নিজে কাজ করে তাহলে হয়ে যাবে কর্তৃকারক, যদি কাজ না করে তাহলে হয়ে যাবে, আমরা বিভিন্ন ভাবে কোশ্চেন করে দেখবো। দেখো এখানে ডাক্তার কি ডাক্তারকে ডাকবে, ডাক্তার কখনো নিশ্চয়ই ডাক্তারকে ডাকবে না, তার মানে সে নিজে কাজ করছে না। ঠিক আছে, সে নিজে কাজ করছে না, তার মানে এখানে কাকে ডাকো, ডাক্তার ডাকো, তার মানে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা ডাক্তার উত্তরটা পাই, এই জন্য এটা হয়ে যাবে কর্মকারক। ঠিক আছে, কর্মকারক। আশা করি এই জায়গাটাও বুঝতে পেরেছো। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, 4 নম্বরে বলা হয়েছে আমি কলমে লিখি, আমি কলমে লিখি। দেখো আমরা যখন এখানে করণ কারকের মধ্যে কি পেয়েছিলাম, কি দিয়ে, কিসের সাহায্যে, কি উপায়, তাহলে আমরা যদি এখানে কোশ্চেন করি প্রথমে নিয়ম অনুসারে যে সে যদি নিজে কাজ করে তাহলে কর্তৃকারক, আমরা প্রথমেই দেখতে হবে সব কারক নির্ণয় করার ক্ষেত্রে আমরা আগে দেখে নিব সে নিজে কাজ করছে কিনা, যদি কাজ করে তাহলে আমাদের অন্য উপায় আর যেতে হবে না, সরাসরি আমরা লিখে নিব যে কর্তৃকারক। যদি সে নিজে কাজ না করে তাহলে আমরা বিভিন্ন ভাবে কোশ্চেন করে দেখব। ঠিক আছে, আমি কলমে লিখি, অর্থাৎ এখানে আমি তো কলমের উপরে লিখি না, কলম দিয়ে লিখি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোশ্চেন করতে পারি আমি কিসের সাহায্যে লিখি বা কিসের দ্বারা লিখি, কলমের দ্বারা লিখি। ঠিক আছে, তাহলে এটা কিসের দ্বারা দিয়ে কোশ্চেন করলে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি, তার মানে এটা হয়ে যাবে করণ কারক। ঠিক আছে, এটা হয়ে যাবে করণ কারক। ঠিক আছে, আশা করি এই জায়গাটা পর্যন্ত তোমাদের একদম ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো এই জায়গাটার মধ্যে একটা ইন্টারেস্টেড ব্যাপার আছে, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো এখানে বলা হয়েছে যে আমি প্রথমে 6 নাম্বার উদাহরণটা দিচ্ছি, ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ফুটবল খেলে। ঠিক আছে, যখন এখানে বলা হয়েছে ছেলেরা ফুটবল খেলে, প্রথমে আমি একটা কথা বলে রাখছি, যখন কোনো খেলার উল্লেখ থাকবে, যদি পরীক্ষার হলে গিয়ে দেখো যে খেলা দিয়ে কোনো কারক বিভক্তি এসেছে, তখন এই কথাটা চিন্তা করবে যে খেলা নাম দিয়ে কারক বিভক্তিটা এসেছে, যেমন এখানে এসেছে ফুটবল খেলে, ছেলেরা ফুটবল খেলে। ফ্রেন্ডস, আমি এখানে বলতে চেয়েছি যে ছেলেরা ফুটবল খেলে, যদি কোনো খেলার নাম উল্লেখ থাকে, খেলাটা যেমন এখানে বলা হয়েছে ফুটবল। ঠিক আছে, ফুটবল একটা খেলার নাম, আর উপকরণটা কি, উপকরণটা হলো ফুটবল। তার মানে আমি কি বলেছি, যখন কোনো খেলার নাম উল্লেখ থাকবে তাতে
যে খেলার নাম বলেছে তার উপকরণও যদি সেই জিনিসটাই হয়, যেমন ফুটবল একটা খেলার নাম, তার উপকরণও ফুটবল, তার মানে এটা হয়ে যাবে করণ কারক। ঠিক আছে, করণ কারক। বুঝতে পেরেছো? আমি আরেকবার বলছি, দেখো যদি কোনো খেলার নাম উল্লেখ থাকে, ঠিক আছে, প্রথমেই দেখবে যে খেলার নামটা দিয়েছে তার উপকরণটা কি, যে সেম জিনিস নেই, যদি সেম জিনিস হয় তাহলে এটা হয়ে যাবে করণ কারক। ঠিক আছে, করণ কারক। এখন এই ব্যাপারটা বুঝতে পারবে যে 5 নম্বরে বলা হয়েছে ছেলেরা ক্রিকেট খেলে। এখন অনেকেই কোশ্চেন করতে পারো যে ছেলেরা কি খেলে, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাচ্ছ, ক্রিকেট খেলে। আমার লজিক অনুসারে দেখো, যখন ক্রিকেট খেলাটা বলেছে, এখানে ক্রিকেট একটা খেলা না, কিন্তু ক্রিকেট যে খেলার উপকরণটা কিন্তু তার ভিন্ন। ঠিক আছে, ক্রিকেট খেলার উপকরণ কি, ব্যাট বল, তার মানে এটা হলো ভিন্ন, তার মানে এখানে হয়ে যাবে কর্মকারক। ঠিক আছে, আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো, এটা হয়ে যাবে কর্মকারক। খুব ইন্টারেস্টেড এই জায়গাটা, তোমরা যদি বুঝে নাও হাজারো কোশ্চেন সলভ করতে পারবে একদম মিনিটে। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে যে ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিকেট যে একটা এটা হলো খেলার নাম, কিন্তু তার উপকরণ কিন্তু ব্যাট বল, এই জন্য এটা হয়েছে কর্মকারক। নেক্সট আমরা যেমন এটা বলেছিলাম ছেলেরা ফুটবল খেলে, যেমন ফুটবল একটা খেলার নাম, তার উপকরণ হলো ফুটবলই, সেম জিনিস, এই জন্য এটা হবে করণ কারক। নেক্সট যে পার্টটা আমি তারপরে এই জায়গাটা ক্লিয়ার করে তুলে নিচ্ছি, তোমরা জাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো, এবং তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, উপকারে আছে, তোমরা অবশ্যই এটা বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো এবং অন্যরা যেন উপকৃত হয় তার জন্য তোমরা এটা শেয়ার করবে ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা আলোচনা করব তোমাদের কাছে সম্প্রদান কারক নিয়ে। সম্প্রদান কারক নিয়ে অনেকেরই অনেকটা ডাউট আছে, আমি আজকে এরকম ভাবে করাবো, তোমরা অবশ্যই তোমাদের কাজে আসবে। তোমরা মনোযোগ সহকারে হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখো আমি এখানে লিখে রেখেছি সম্প্রদান কারক বলে কাকে বা সত্যতে, জন্য বা নিমিত, এইগুলি তোমরা মনোযোগ সহকারে দেখে রাখো। এবং এখানে এই যে কাকে, আমরা অনেক সময় উপরে পেয়ে এসেছি যে কর্মকারকের সঙ্গে, যেমন কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে হলো কর্মকারক, এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে এখানে একবার কাকে আসলো কিভাবে, এই জন্য ব্র্যাকেটে লেখা আছে যে সত্যতে এবং জন্য বা নিমিত। এই জায়গাটা আমি একটু বলে রাখছি, যে জিনিসটা আমরা কোনো মানুষকে দান করব, যে দানটা কোনো ফেরত পাওয়ার আমি উদ্দেশ্যে দান করিনি, যেমন মনে করো ভিক্ষুককে ভিক্ষা দাও, আমরা যখন ভিক্ষুককে ভিক্ষা দেই এটা কিন্তু তার কাছ থেকে পাওয়ার উদ্দেশ্যে দেই না, একদম নিঃস্বার্থভাবে দানটা করে দিই, এই দানটাকে বলা হয়েছে সত্য। ঠিক আছে, যেমন এখানে বলা হয়েছে দেখো সত্য থেকে। ঠিক আছে, আমি উদাহরণ দিলে তোমরা বিষয়গুলি ক্লিয়ার হবে, দেখো আমি একটা একটা উদাহরণ দিচ্ছি, তারপরে আমরা আসবো অপাদান কারক এবং অধিকরণ কারকে একে একে। দেখো এখানে বলা হয়েছে ভিক্ষুককে ভিক্ষা দাও। ঠিক আছে, ভিক্ষুকের নিচে দাগ আছে, আমাকে বলা হয়েছে যে কারক বিভক্তি নির্ণয় করতে ভিক্ষুককে নিচে দাগ দেওয়া আছে, দেখো এখানে ভিক্ষুককে নিচে দাগ দেওয়া আছে। তাহলে আমি এখানে একটা সোজা, অন্য কোনো নিয়মে যাবে না, তোমরা জাস্ট আমার কথাটা মিলিয়ে তোমরা অনেকগুলি সলভ করে দেখো, যদি হয় তাহলে আমার ট্রিকটা কাজে লাগাবে। দেখো এখানে আমি একটা বলে রেখেছি, যাকে দান করা হবে সে সম্প্রদান। ঠিক আছে, একদম ভালো করে বুঝে রাখো, যাকে দান করা হবে সে হবে সম্প্রদান কারক। ঠিক আছে, যেমন এখানে বলা হয়েছে যাকে দান করা হবে সে সম্প্রদান কারক হবে। ঠিক আছে, যেমন এখানে ভিক্ষুককে ভিক্ষা দাও, তাহলে কাকে ভিক্ষা দাও, ভিক্ষুককে দেবো, কাকে, ভিক্ষুককে, আমরা আনসারটা পেয়ে যাচ্ছি, আমরা বলেছি যাকে দান করা হবে। ঠিক আছে, সে হয়ে যাবে কি সম্প্রদান কারক, তার মানে এটা হয়ে যাবে সম্প্রদান কারক। ঠিক আছে, আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। নেক্সট এখানে বলেছে দেখো দুপাকে কাপড় দান করো, দুপাকের নিচে দাগ আছে, তাহলে আমরা বলেছি এখানে যাকে দান করা হবে সে সম্প্রদান, কাকে দান করা হচ্ছে, দুপাকে। দেখো আমি অন্য কোনো লজিকে আর যাওয়ার দরকার নেই, এখানে আমরা 100% আনসার পেয়ে যাব। ঠিক আছে, দেখো কাকে কাপড় দান করো দুপাকে, তাহলে এখানে বলা হয়েছে যাকে দান করা হবে সে সম্প্রদান, তাকে এখানে দুপাকে দান করছে, তার মানে এটাও সম্প্রদান কারক হবে। ঠিক আছে, এখন আমরা যে জায়গাটাতে কনফিউজ ছিল এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো
এখানে বলা হয়েছে ভিক্ষুককে ভিক্ষা দাও, সেম কথাটাই আমি এখানে লিখেছি, ভিক্ষুককে ভিক্ষা দাও। তার মানে এখানে আমি দাগ দেওয়া আছে কিসের নিচে, ভিক্ষা নিচে। আমরা দেখো এর পরের লাইনে এখানে লিখেছি যে যা দান করা হবে তা কর্মকারক, যা দান করা হবে তা কর্মকারক। প্রথমে বলেছি যাকে দান করা হবে তা হবে সম্প্রদানকারক, যা দান করা হবে তা হবে কর্মকারক। ঠিক আছে, দেখো এখানে ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে কি দিচ্ছে, ভিক্ষা দিচ্ছে, তাহলে ভিক্ষা দান করছে, তার মানে এটা হয়ে যাবে কর্মকারক। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, কর্মকারক। ক্লিয়ার আশা করি তোমাদের কাছে। নেক্সট এখানে দেখো, এখানে আছে আরেকটা উদাহরণ, দুপাকে কাপড় দান করো। এই যে কাপড়ের নিচে দাগ আছে, আমি বলেছি এখানে যা দান করা হবে তা কর্মকারক। তোমরা একদম লিখে খাতার মধ্যে লিখে রাখতে পারো, তোমাদের 100% কাজে আসবে এই সূত্রগুলি। ঠিক আছে, দেখো এখানে দুপাকে কাপড় দান করো, আমি এখানে বলে রেখেছি যা দান করা হবে তা কর্মকারক হবে। এখানে কি দান করছে, কাপড় দান করছে, তার মানে এটাও কর্মকারক হবে। আমি প্রথমে শুরুতেই বলেছিলাম কারকটা আজকে অন্যভাবে তোমাদের কাছে উপস্থাপনা করব। ঠিক আছে, এই জায়গাটা আমি ক্লিয়ার করে নিয়েছি। নেক্সট আমাদের কাছে আরো দুইটা আছে, যে অপাদান কারক এবং এবং অধিকরণ কারক। প্রত্যেকটাই একদম ইন্টারেস্টেড, তোমরা দেখতে থাকো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে অন্যদেরকেও এটা পেতে সাহায্য করবে। আমাদের কাছে আরো দুইটা ছিল, এখন আমরা আলোচনা করব অধিকরণ কারক নিয়ে। অপাদান কারকটা নিয়ে একটু পরে আলোচনা করছি, কারণ এটার মধ্যে অনেকটাই ব্যাপার আছে। তো তোমরা প্রথমে অধিকরণ কারকটা দেখো, তারপর অপাদান কারকটা আমি তুলে ধরবো। দেখো এখানে বলা হয়েছে অধিকরণ কারকের মধ্যে আমরা কি কি দিয়ে কোশ্চেন করব, কখন, কিভাবে, কোথায়, কোন ক্ষেত্রে। তো একটা বিষয় আমাদের মাথাতে রাখতে হবে, জিনিসটা আমাদের মনে রাখতে হবে। দেখো এখানে লেখা আছে স্থান সময় বিষয়, স্থান সময় বিষয়, এই জিনিসটা মনে রাখতে হবে, এটা অধিকরণ কারকে হবে। উদাহরণ দিলে তোমরা বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো আমি উদাহরণটা দিচ্ছি, এখানে উদাহরণের মধ্যে প্রথমেই বলা হয়েছে শীতকালে নদীতে জল কম থাকে। তাহলে শীতকালে নদীতে জল কম থাকে, এখানে দাগ দেওয়া আছে শীতকালে নিচে। ঠিক আছে, শীতকালে নিচে। তাহলে আমাদের দেখতে হবে এই যে যখন আমরা কোশ্চেন করব যে কখন নদীতে জল কম থাকে, আমরা আনসার পাচ্ছি যে শীতকালে। ঠিক আছে, শীতকালে নদীতে জল কম থাকে। তাহলে কখন দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি শীতকালে, তার মানে কখন একটা, এটা একটা সময় বোঝাচ্ছে। তার মানে আমরা বলেছিলাম যে অধিকরণ কারকে স্থান সময় বিষয় যখন হবে, এটা অধিকরণ কারক হবে। ঠিক আছে, দেখো এখানে এটা হয়ে যাবে অধিকরণ কারক। ঠিক আছে, এটা হয়ে যাবে অধিকরণ কারক। এখন যদি আমরা এখানে শীতকালে নিচে দাগ না দিয়ে এখানে দেওয়া থাকে যে নদীতে, তাহলে আমরা কিভাবে কোশ্চেন করব। দেখো যদি আমরা দেখি শীতকালে কোথায় জল কম থাকে, তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি যে নদীতে জল কম থাকে। শীতকালে কোথায় জল কম থাকে, দেখো এই যে কোথায় যে প্রশ্নগুলো আমরা পেয়ে যাচ্ছি যে নদীতে। ঠিক আছে, তার মানে এই যে কোথায় দিয়ে প্রশ্ন করলে যখন পেয়ে যাব, উত্তর পেয়ে যাব, এটাও হয়ে যাবে অধিকরণ কারকে। ঠিক আছে, দেখো আরেকটা বোঝাচ্ছি, এখানে যদি বলা হয় যে সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। ঠিক আছে, এখানে আমরা কোশ্চেন করি কিভাবে অন্ধকার দূর হয়। দেখো কিভাবে দিয়ে যখন প্রশ্ন করব, তাহলে হয়ে যাবে সূর্যোদয়, অর্থাৎ সূর্যোদয় আমরা আনসারটা পাচ্ছি। তার মানে কিভাবে দিয়ে প্রশ্ন করলেও যে উত্তর পাওয়া যাবে সেটা হবে অধিকরণ কারক। ঠিক আছে, এটাও হয়ে যাবে অধিকরণ কারক। এখন যদি বলা হয় আরেকটা উদাহরণ, দেখো লাস্টে বলা হয়েছে সে ব্যাকরণে ভালো, সে ব্যাকরণে ভালো। তার মানে এখানে আমরা যদি কোশ্চেন করে কোন ক্ষেত্রে ভালো, সে কোন ক্ষেত্রে ভালো, আমরা আনসার পেয়ে যাচ্ছি ব্যাকরণে ভালো। তার মানে কোন কোন ক্ষেত্র দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো, এটাও হয়ে যাবে অধিকরণ কারকে। আশা করি এই জায়গাটা পর্যন্ত তোমাদের একদম ক্লিয়ার হয়েছে। তোমরা জাস্ট এই জায়গাটা মাথাতে রাখবে, অধিকরণ কারকের মধ্যে স্থান সময় বিষয় এই জিনিসটা মাথাতে রাখবে। তারপর কোশ্চেন করবে, অবশ্যই আনসার পেয়ে যাবে, উত্তর আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, আর এই জায়গাটা মনে রাখবে কখন, কিভাবে, কোথায়, কোন ক্ষেত্রে, এগুলি হয়ে যাবে অধিকরণ কারকের মধ্যে। লাস্ট আমাদের কাছে আরেকটা আছে, তারপরে শেষে আমরা সবগুলি দিয়ে মিক্সড কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটা বেশি
বড় হলেও তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, কারক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তোমাদের কাছে। ফ্রেন্ডস, এখন আমরা আলোচনা করব অপাদান কারক নিয়ে, এবং অপাদান কারক আর অধিকরণ কারক নিয়ে একটু কনফিউজ থাকে, আমি কনফিউজটাও দূর করে দিব। তো তোমরা লক্ষ্য করো হোয়াইট বোর্ডের দিকে, আমাদের অপাদান কারকের মধ্যে 8টি শর্ত আছে। এই 8টি শর্ত তোমাদের মনে রাখতে হবে, তোমরা লিখে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, লিখে রাখতে পারো। এখানে বলা হয়েছে যা হতে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, রক্ষিত, দূরীভূত, বিত হয় বা আরম্ভ। এই যে 8টা শর্তের মধ্যে যদি যে কোনো একটা থাকে তাহলেই হবে অপাদান কারক। প্রথম আমাদের সূত্র, আমি আর একটু ভেঙে বলছি। দেখো এখানে উদাহরণ হিসেবে বলেছে ছাদ থেকে জল পড়ে, ঠিক আছে, ছাদ থেকে জল পড়ে। তো আমাদের দেখতে হবে, দেখো আমি এখানে আমার নিজের ভাষা আমি লিখে রেখেছি যে কোন স্থান যদি থাকে তাহলে দেখব তাতে অবস্থান করছে কিনা। বলা হচ্ছে কোন স্থান যদি থাকে সেই স্থানে অবস্থান করছে কিনা। যদি অবস্থান করে তাহলে হবে অধিকরণ কারক, যদি অবস্থান থেকে সরে যায় তাহলে হবে অপাদান কারক। দেখো এখানে বলা হয়েছে যদি অবস্থান করে তাহলে অধিকরণ কারক, আর যদি সরে যায় বুঝায় তাহলে হবে অপাদান কারক। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখন উদাহরণে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে ছাদ থেকে জল পড়ে, অর্থাৎ ছাদ হলো একটা জায়গা, ছাদ থেকে জলটা পড়ছে তার মানে সরে যাচ্ছে। আমাদের দেখো এখানে নিয়ম অনুসারে জলটা সরে যাচ্ছে মানে পড়ে যাচ্ছে, তার মানে কি হবে, এটা হয়ে যাবে অপাদান কারক। ঠিক আছে, আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। নেক্সট আমাদের কাছে যে উদাহরণটা আছে দেখো এখানে বলা হয়েছে ছাদ থেকে নদী দেখা যায়। ঠিক আছে, ছাদ থেকে নদী দেখা যায়। আমি রুলটা কি বলেছিলাম, যে অবস্থানে যদি অবস্থান করে তাহলে কি হবে, এটা হবে অধিকরণ কারক, আর যদি অবস্থান থেকে সরে যায় তাহলে হবে এটা অপাদান কারক। দেখো এখানে কি বলা হয়েছে ছাদ থেকে নদী দেখা যায়, অর্থাৎ এখানে ছাদের মধ্যে অবস্থান করছে, এখান থেকে কিন্তু সরে যাচ্ছে না, অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গাতে আছে, এটা সরে যাচ্ছে না, এই জন্য এটা হবে অধিকরণ কারক। ঠিক আছে, এটা কি হয়ে যাবে অধিকরণ কারক। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে এখানে দেখো আছে তিলে তৈল হয়। কিসে? তিলে তৈল হয়। আমরা কি বলেছিলাম, এখানে বলা হয়েছে যদি অবস্থান করে, আমাদের একটাই সূত্র, এই জায়গাটি মনে রাখতে হবে, বারবার তোমরা এই জায়গাটা লিখে রাখতে পারো। যদি অবস্থান করে তাহলে অধিকরণ কারক হবে, অবস্থান থেকে যদি সরে যায় তাহলে হয়ে যাবে অপাদান কারক। ঠিক আছে, একদম সোজা একটা সূত্র। এখানে দেখো তিলে তৈল হয়। কিসে? এখানে তিলে তৈল হয়, তার মানে কি, অবস্থান থেকে সরে যাচ্ছে, অবস্থান থেকে সরে যাচ্ছে, তিল থেকে তেলটা বের হচ্ছে, অবস্থান থেকে সরে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে অপাদান কারক। ঠিক আছে, এটা হয়ে যাবে অপাদান কারক। বুঝতে পেরেছো? নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, এখানে লাস্ট একটা উদাহরণ আছে তিলে তৈল আছে। তিলে তৈল আছে, এখানে দাগ দেওয়া আছে তিলে। ঠিক আছে, আমরা নিয়ম অনুসারে অবস্থানে যদি থাকে তাহলে হবে অধিকরণ কারক, অবস্থান থেকে যদি সরে যায় তাহলে হবে অপাদান কারক। তার মানে এখানে তিলে তৈল আছে বলেছে, এখানে কিন্তু বলেনি তিল থেকে তৈল বের হচ্ছে, এরকম বলিনি। তিলে তৈল আছে, অবস্থান করছে, সরে যাচ্ছে না, তার মানে এটা হয়ে যাবে অধিকরণ কারক। এই রুলটা অনুসরণ করে এক্সাম্পল আমরা সলভ করতে পারবো। এইভাবে আমরা কারকগুলি সোজাভাবে আমি তোমাদের কাছে তুলে ধরেছি। তাহলে দেখো আমরা সবগুলি আলোচনা করে নিয়েছি, সবগুলি নিয়ে আমি এখন তোমাদের কাছে কিছু উদাহরণ তুলে ধরবো, যে কোনটা কোন কারক হবে তোমরা মিলিয়ে দেখে নেবে। কিছু কিছু এক্সাম্পল তোমাদের কাছে তুলে ধরার পরে বিষয়টা আরো ক্লিয়ার হবে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন লাস্ট পর্যায়ে এসে পড়েছি। কারক বিভক্তি থেকে কিছু উদাহরণ আমরা রেখেছি, আমরা এতক্ষণ যা সূত্রের সাহায্যে করেছি, তো তোমরা এখন ট্রাই করে দেখো তোমরা পারো কিনা, বা আমিও তোমাদের কাছে তুলে ধরছি সবগুলি উদাহরণ দিয়ে একটা একটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে দেখো যে ছেলেরা তাস খেলে। ঠিক আছে, তাসের নিচে দাগ দেওয়া আছে। তাহলে আমি বলেছিলাম, তুমি মনে করে দেখো, বলেছিলাম যখন কোনো খেলার নাম উল্লেখ থাকবে মনে রাখতে হবে যে খেলার নাম উল্লেখ করেছে
যে এখানে বলা হয়েছে তাস, এই যে তাস খেলা উল্লেখ করেছে, তাস একটা খেলার নাম, তার উপকরণও একটা তাস দিয়েই খেলতে হয়। তার মানে যে খেলার নাম বলেছে আর তার উপকরণ যখন সেম জিনিসটাই, তখন এটা হয়ে যাবে করণ কারক। ঠিক আছে, এটা তখন কি হয়ে যাবে? করণ কারক হয়ে যাবে। এই দেখো এটা হয়ে যাবে করণ কারক। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। যে কারকটা নির্ণয় করতে বলেছে আমাদেরকে, যে ছেলেরা তাস খেলে, তাস যে জিনিসটা, এটার উপকরণ যদি সেম জিনিস হয়, তাসই হয়, তাহলে এটা হবে করণ কারক। ঠিক আছে, দেখো আমি করণ কারক দাগ দিয়েছি। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, এখানে ছেলেরা দাবা খেলে, ছেলেরা দাবা খেলে, এই যে দাবার নিচে দাগ আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা খেলার নাম বলেছে, দাবা যে জিনিসটা এটা একটা খেলার নাম, কিন্তু দাবা যে খেলার উপকরণগুলি কিন্তু সেম জিনিস নয়। দাবার যে খেলার উপকরণগুলি বিভিন্ন গুটি থাকে এবং গুটিগুলির মধ্যে আলাদা আলাদা নাম থাকে, গুড়া থাকে। ঠিক আছে, এই যারা যারা দাবা খেলে এটা প্রত্যেকেই জানো যে এগুলি আলাদা ভিন্ন উপকরণ। তার মানে এটা কি বলেছে এখানে, ছেলেরা দাবা খেলে, ছেলেরা কি খেলে? দাবা খেলে, তার মানে এটা হয়ে যাবে কর্মকারক। ঠিক আছে, এটা হয়ে যাবে কর্মকারক। আশা করি জায়গাটা একদম তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এটা হয়ে যাবে কর্মকারক। নেক্সট আমাদের কাছে কি আছে, শীতকালে পাতা ঝরে, শীতকালে, যে শীতকালের নিচে দাগ আছে, তার মানে আমরা বলেছিলাম যখন কোনো স্থান সময় বিষয় বলবে তখন এটা হয়ে যাবে অধিকরণ কারক। আমরা যখন করেছিলাম দেখো রুলস এর মধ্যে দেওয়া আছে কিন্তু, তার মানে এখানে একটা শীতকালে মানে একটা সময় বলেছে, এটা হয়ে যাবে অধিকরণ কারক। ঠিক আছে, এটা হয়ে যাবে অধিকরণ কারক, এই যে অধিকরণ কারক। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, আকাশ মেঘে ঢাকা, মেঘের নিচে দাগ দেওয়া আছে। আকাশ কিসে ঢাকা? আকাশ কিসের দ্বারা ঢাকা? মেঘে ঢাকা। তার মানে এটা হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে করণ কারক। ঠিক আছে, এটা হয়ে যাবে করণ কারক, এই যে করণ কারক। ঠিক আছে, করণ কারক 3 নাম্বারটা, আকাশ মেঘে ঢাকা, এটা হয়ে যাবে করণ কারক। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, এখানে বলা হয়েছে আকাশে মেঘ জমেছে, এই যে মেঘের নিচে দাগ আছে, আকাশে কি জমেছে? তার মানে এটা হয়ে যাবে কর্মকারক। আমি কি দিয়ে প্রশ্ন করলে এটা, এই যে কর্মকারক আমি পেয়ে যাচ্ছি, তার মানে আকাশে মেঘ জমেছে, এটা হয়ে যাবে কর্মকারক। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, ট্রেনটি স্টেশনে চাললো, অর্থাৎ একটা ট্রেন স্টেশন চাললো আর কি। ঠিক আছে, তো আমি যখন বলেছিলাম যখন কোন স্থানের নাম উল্লেখ করবে, স্থান থেকে যদি সরে যায় তাহলে এটা কি হবে? এটা হবে অপাদান কারক। যদি স্থান থেকে দাঁড়িয়ে থাকে অর্থাৎ যেখানে অবস্থান করতে সেখানেই থাকে, এটা হবে অধিকরণ কারক। তাহলে এখানে কি বলেছে, ট্রেনটি স্টেশনে চাললো, অর্থাৎ স্টেশন থেকে এটা চলে যাচ্ছে। ঠিক আছে, স্টেশন থেকে এটা চলে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে অপাদান কারক। ঠিক আছে, এটা হয়ে যাবে অপাদান কারক। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে, অর্থাৎ ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে আছে, তার মানে একটা জায়গাতে অবস্থান করছে। আমি বলেছিলাম যখন অবস্থান করবে এটা কি হবে? অধিকরণ কারক হবে। আর অবস্থান থেকে যখন সরে যাবে এটা হয়ে যাবে অপাদান কারক। তার মানে এটা যেহেতু অবস্থান করছে, তার মানে এটা হয়ে যাবে অধিকরণ কারক। ঠিক আছে, অধিকরণ কারক। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, সন্ন্যাসীকে বিখ্যাত, কাকে বিখ্যাত? সন্ন্যাসীকে। তো আমরা যখন সম্প্রদান কারক করেছিলাম তখন আমি বলেছিলাম যে এখানে সত্য ত্যাগ, কাকে? সত্য ত্যাগ যখন বলবে কি উদ্দেশ্যে বা নির্মিতে, এখানে আমরা যখন সন্ন্যাসীকে কিছু একটা দিয়ে দিচ্ছি, সন্ন্যাসীর কাছ থেকে দ্বিতীয়বার পাওয়ার উদ্দেশ্যে দান করছে না, তাকে নিঃস্বার্থভাবে দিয়ে দিচ্ছি, তার মানে এই যে দানটা এটা সত্য থেকে আমি দান করছি, তার মানে এটা হয়ে যাবে সম্প্রদান কারক, অর্থাৎ এই যে 4 নম্বরটা হয়ে যাবে সম্প্রদান কারক। ঠিক আছে, লাস্ট যেটা আমরা লিখেছি পুলিশকে ঘুষ দাও, কাকে ঘুষ দাও? পুলিশকে। আমরা আনসার পেয়ে গেছি, কাকে ঘুষ দাও? পুলিশকে ঘুষ দাও। কিন্তু অনেকে কোশ্চেন করতে পারো যে যখন আমরা এখানে করেছি সন্ন্যাসীকে বিখ্যাত, কাকে দিয়ে প্রশ্ন করে পেয়েছি, তারপর আনসার দিয়েছি যে সম্প্রদান কারক, কিন্তু এখানে কাকে দিয়ে প্রশ্ন করে আমরা আনসার দেব এখন যে কর্মকারক। কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পেয়েছি এটা কর্মকারক হবে। এখানে লজিকটা হলো আমি যখন পুলিশকে ঘুষ দিচ্ছি, পুলিশকে কিন্তু আমি নিঃস্বার্থভাবে ঘুষটা দিচ্ছি না, কোনো কিছু থেকে বাঁচার জন্য আমি ঘুষটা দিচ্ছি, অর্থাৎ নিঃস্বার্থভাবে দান করছি না। যখন সন্ন্যাসীকে দান করেছি তখন আমি নিঃস্বার্থভাবে ওকে দান করে দিয়েছি,
এই জন্য এটা হয়ে গেছে সম্প্রদায়ন কারক, আর পুলিশকে যখন ঘুষ দিয়েছি এটা হয়ে যাবে কর্মকারক। ঠিক আছে, এটা হয়ে যাবে কর্মকারক। ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকে কারক থেকে যে বিভিন্ন তোমাদের অনেকে রিকোয়েস্ট করেছে যে ক্লাসটা করানোর জন্য, ক্লাসটা করেছি। আশা করি তোমাদের অনেকটাই উপকারে আসবে। যদি ক্লাসগুলি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে অন্যদেরকে উপকৃত হওয়ার চেষ্টা করবে। এবং এখনো যারা যারা এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো। এরকম টপিক অনুসারে ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই।